গল্পের বাক্সবাই রোমানা নুপুর এই চ্যানেলে সবাইকে স্বাগত। সাথে আছে আমি রোমানা নুপুর। আজকে আপনাদের জন্য থাকছে সুচিত্রা ভট্টাচার্যের একটি উপন্যাস বিষাদ পেরিয়ে। আজ শোনাচ্ছি উপন্যাসটির প্রথম খণ্ড। আবার ল্যান্ডফোনটা বাজছে। বাথরুম থেকে শুনতে পাচ্ছিল অনুব্রত। সকাল থেকে আজ এই এক হয়েছে, ক্ষণে ক্ষণে ক্রিং ক্রিং। কাগজে বিজ্ঞাপন বেরোতে না বেরোতে মহা উৎপাত শুরু হলো। তো শান্তিতে প্রভাতী কোষ্ঠসাপটা সারবে তারও জো নেই। সকালের প্রথম দরকারি কাজটিতে বিঘ্ন ঘটলে গোটা দিনটাই চটকে যাবে না? যাক, থেমেছে আওয়াজ। অনুব্রত যেন হাঁপ ছেড়ে বাঁচল। ধীরে সুস্থে বেরোলো বাথরুম থেকে। ৭১ বছর বয়স হলো, আর কি হুটোপাটি করা পোষায়? শোয়ার ঘর পেরিয়ে অনুব্রত বসার ঘরটিতে এলো। কপালে বিরক্তির ভাঁজ। ঘাড়ে চেপে বিজ্ঞাপনটি যিনি দেওয়ালেন তিনি এখনও বেপাত্তা। সেই কোন ভোরে বেরিয়েছে, ৮টা বেজে গেল, এখনও মর্নিং ওয়াক থেকে ফেরার নাম নেই। হয়তো আজ কোনো সখীর জন্মদিন, মিষ্টি খাওয়া খাওয়াই চলছে, কিংবা ব্যায়ামের নামে হাত ছোড়াছুরি, নয়তোবা মেয়েদের যা চিরকালীন অভ্যেস, জমেছে পরনিন্দা পরচর্চা। এদিকে ঘরের বুড়োটা যে আজ সকাল থেকে জ্বালাতন হতে পারে সেই হুঁশটাই মহারানী নেই। সেন্টার টেবিলে দুখানা খবরের কাগজ, বাংলা ইংরেজি। বাংলা কাগজখানা খুলে আর একবার বিজ্ঞাপনটা দেখল অনুব্রত। না, ভাষা মোটামুটি ঠিকই আছে। টুইন শেয়ারিং বেসিসে মহিলা পেইং গেস্ট চাই, ছাত্রী বাঞ্ছনীয়। ছোট্টর উপর এইটুকুই তো যথেষ্ট। কিন্তু বাড়িতে পেইং গেস্ট ঢোকানোর জন্য হঠাৎ কেন ক্ষেপে উঠল করবি? টাকা পয়সার তো তাদের তেমন প্রয়োজন নেই। ডিভিসি থেকে চিফ ইঞ্জিনিয়ারের পোস্টে রিটায়ার করা অনুব্রত মাস গেলে যা পেনশন পায় তাতে তো স্বচ্ছন্দে চলে যায় দুটো প্রাণীর। আচমকা বিপদ আপদ সামাল দেওয়ার মতো সঞ্চয় আছে ব্যাংকে। তাছাড়া অফিসারদের থাকার জন্য একতলাটা লিজ নিয়ে রেখেছে ব্যাংক, সেখান থেকেও মাসে মাসে একটা মোটা অঙ্কই আসে। চাকরি থেকে অবসর নেওয়ার 11 বছর পরও এখন অনুব্রতকে 1050 টাকা বার্ষিক আয়কর দিতে হয়। এতে কি মালুম হয় না অনুব্রত কতটা সচ্ছল? তাহলে করবীর মাথায় খেয়ালটা চাপল কেন? ছেলেদের উপর অভিমান? তারা দূরে দূরে সরে গেছে বলে? ধুস, তারা তো কবে থেকেই বাইরে। রাজা সিডনিতে আছে প্রায় 11 বছর, নাগরিকত্ব পেয়ে গেছে সেখানে। বুদ্ধিমান ছেলে, আর সে ফিরবেই না এদেশে। কেনই বা ফিরবে? কি আছে কলকাতায়? ধোঁয়া ধুলো, মিটিং মিছিল, ভিখিরি হকার ছাড়া। চার্টার্ড পাস রাজা এখানে যে একটা নিজস্ব ফার্ম খুলবে সেরকম ব্যবসা বাণিজ্যই বা কোথায়? তার চেয়ে বিদেশে ব্যাংকের চাকরিতে কি নিশ্চিন্ত জীবন? বিলাস যেন উপচে উপচে পড়ছে। এই বয়সে প্যারামেটা নদীর ধারে কি চমৎকার ছোট্ট একটা বাংলো কিনেছে। আহা, ওই বাংলোর লনে দাঁড়ালে মনোরম নিসর্গে দুচোখ যেন জুড়িয়ে যায়। আর ছোটও যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে কলকাতায় হেজে মরবে না, এও তো অবধারিত ছিল। তাও তো সে বিদেশে পাড়ি জমায়নি, বেঙ্গালুরুতেই থিতু হয়েছে। বিদেশ যাওয়ার তার বোধহয় খুব একটা বাসনাও নেই। থাকলে কি 70-72 লাখ টাকা খরচ করে বেঙ্গালুরুতে ফ্ল্যাট কেনে, মাত্র 34 বছর বয়সে? ছেলেদের উপর মোটেও তো তেমন বিতরাগ নয় করবি। গত বছরই তো খুব আনন্দ করে ঘুরে এলো সিডনি থেকে। মে মাসে নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ হলো ছোটুর। সেখানে গিয়েও তো কত হই হুল্লা। শ্রাবন্তীর ঘর সাজানোর প্রশংসায় পঞ্চমুখ। নিজেই শপিং মল থেকে কত শোপিস কিনে দিয়ে এলো। টেলিফোন বাজছে আবার। হাত বাড়িয়ে অনুব্রত রিসিভার টানল। হ্যালো। ওপারে বামা কণ্ঠ। আজকের আনন্দবাজারে একটা পেইং গেস্টের বিজ্ঞাপন। হ্যাঁ, আমিই দিয়েছি। কাটকাট গলায় অনুব্রতর প্রশ্ন। বলুন, কি জানতে চান? আপনারা মান্থলি কীরকম চার্জ নিচ্ছেন? প্রশ্নটা বিঁধল অনুব্রতকে। কি ভেবেছে মহিলা, সে কি পেইং গেস্ট বসিয়ে খায়? চটে উঠতে গিয়েও অনুব্রত নিজেকে সামলালো। সংক্ষেপে বলল, 5,000। ঘরের সাইজ কেমন? দুজন কমফোর্টেবলি থাকতে পারবে তো? তা তো ফোনে বোঝানো যাবে না, এসে দেখতে হবে। লোকেশনটা কোথায়?
সল্টলেক, সেক্টর 1, বিডি মার্কেটের কাছে। শ্যামবাজার থেকে কত নম্বর বাস যায়? কি উদ্ভট প্রশ্ন! শ্যামবাজার থেকে আদৌ কোনো বাস তাদের বাড়ির দিকে আসে কি না অনুব্রতর জানা নেই। অজ্ঞানতা ঢাকতে গলা খানিক নরম করল অনুব্রত। কেজো সুরে বলল, 10টার পরে ফোন করুন, তখন সব জানতে পারবেন। কেন, এখন বলার অসুবিধে আছে? হ্যাঁ, ফোন 10টার পর করলে ভালো হয়। বলে রিসিভার ঝপাং। ওফ, কি জেরা! প্রশ্ন করার ধরন শুনলে বোঝা যায় মহিলা যথেষ্ট ট্যাঁটা। মহিলা না মেয়ে? গলাটা তো খুব একটা কচি বলে মনে হলো না। কি যে সব উৎপটাং ঝামেলা আমদানি করছে করবি। সুখে থাকতে ভূতে কিলানো বুঝি একেই বলে। প্রতিমা এসেছে ঘরে, রাত দিনের কাজের লোক। ছাদেই তার আস্তানা। বাড়ি তোলার সময়ে বেশ একটা আজব পরিকল্পনা করেছিল অনুব্রত। 2 ছেলে, ছেলের বউ, নাতি নাতনি নিয়ে বড়সড় পরিবারটা থাকবে একতলা দোতলায়। পাছে বসবাসের জায়গা কম পড়ে, তাই রান্নাঘরটা বানানো হয়েছিল ছাদে, সঙ্গে খাওয়ার জায়গাও। রান্না এখনও উপরে হয় বটে, তবে ডাইনিং টেবিল নেমে এসেছে দোতলায়। শুধু দোতলার জন্যই কেনা হয়েছে আর একখানা ফ্রিজও। 3 তলার আহারের স্থানটি এখন মধ্য 40 প্রতিমার কোয়ার্টার্স। বছর 15 থাকার সুবাদে সেও প্রায় এ বাড়িরই একজন। প্রতিমা জিজ্ঞেস করল, আপনি কি আর 1 কাপ চা খাবেন মামা? দিবি? বললেই করি, মামিও তো এখনই এসে যাবে। এলেই ভালো, ফোনের ঠেলে আমার যা অবস্থা যাচ্ছে। কিসের ফোন? তুই জানিস না, মামি তোকে কিছু বলেনি? অনুব্রত সূক্ষ্ম একটু রাজনৈতিক চাল দিল। তোর ঘাড়ে তো চাপ বাড়তে চলেছে রে। কেন? দুজন মেয়ে আসছে বাড়িতে, পেইং গেস্ট হয়ে থাকবে, তাদের রান্নাবান্না দেখভাল। ও, সে তো আমি জানি। প্রতিমা মুচকি হাসল। বাড়তি কাজের জন্য মামি আমার মাইনে বাড়িয়ে দেবে বলেছে। অনুব্রত হতাশ। না, প্যাঁচ পয়জারে করবির সঙ্গে এটে ওঠা কঠিন। কাজে যখন নামে আটঘাট বেঁধেই এগোয়। সাধে কি রাজা ছোটু, কে কী পড়বে, কোন লাইনে যাবে, সেসব নিয়ে কোনো দিন ভাবতে হয়নি অনুব্রতকে। প্যান্ট, বয়লার, কুলিং টাওয়ার, টারবাইনের জগতে দিব্যি মশগুল থাকতে পেরেছে সাংসারিক কোনো পিছুটান ছাড়াই। বড় ছেলের প্রথম বিয়েটা তো একা কাঁধে তুলে পার করেছিল করবি। বৌভাতের খুঁটিনাটি আয়োজন, ক্যাটারার ঠিক করা, নেমন্তন্ন লিস্ট, আত্মীয় স্বজনদের কাছে কোথায় রাখবে তার বন্দোবস্ত, সবই তো আগে ভাগে সারা। অতএব পেইং গেস্টদের হ্যাপা সামলানোর ছকও নিশ্চয়ই কষেই রেখেছে। প্রতিমা এখনও দাঁড়িয়ে। অনুব্রত ভ্রু কুঁচকে বলল, যা, চাটা করে আন। একটা কথা ছিল মামা, বলবো, রাগ করবেন না? কি? জলখাবার খেয়ে আজ একবার আপনার বাজারে যেতে হবে। কালই তো এনে দিলাম, ইলিশ, কাতলা, ডিম, মুরগি। একদিনে ফ্রিজ খালি হয়ে গেল। না না, মুরগির স্টু বানাতে বলেছে মামি। বিনস, গাজর একটুও নেই। মোড়ের মাথায় সবজিওয়ালাটা বসছে না? ওর কাছে সব শুকনো শুকনো, মরকুট্টো। এই বর্ষাকালে কে তোমায় তাজা বিনস গাজর দেবে? মুসাম্বিও লাগবে যে, আর একখানা ভালো দেখে পাকা পেঁপে। কাল বলে দিসনি কেন? পেঁপে অনেকটা ছিল যে, আজ সকালে ফ্রিজ খুলে দেখি পচে গেছে। যা বিচ্ছিরি গরম। পাল্টা মন্তব্যের অবকাশ পেল না অনুব্রত। সিঁড়িতে কোলাপসিবল গেট খোলার শব্দ। করবি ফিরল। পরনে হালকা বাসন্তী রঙের সালোয়ার কামিজ, পায়ে কেটস। আজকাল রোজই এরকম প্রভাতী পোশাকে করবিকে দেখে অনুব্রত। একটু যেন মুগ্ধতাও জাগে। মনে হয় 42 বছর আগে বিয়ে করা করবি যেন এখনও 66তে পৌঁছায়নি। বয়স তার থমকে আছে অনেক আগেই। চিরকাল শাড়িতে দেখা বউটিকে একটু অচেনাও ঠেকে যেন। একই সঙ্গে মনে হয় বউয়ের দৌলতে তারও বুঝি বয়স খানিকটা কমে গেছে। হালকা পুলকা রসিকতাও জোরে তখন, তরুণদের মতোই। আশ্চর্য, বাড়িতে তো বহুকাল ধরেই করবি নাইটি কাফতান পরছে, তখন তো ঠিক এমনটা লাগে না অনুব্রতর। অভ্যেস অনভ্যেসের ব্যাপার হয়তোবা। আজ অবশ্য অনুব্রত সেভাবে নজরই করল না যেন, সরাসরি বলল,
জব্বর ফাঁসিয়ে গেছো বটে আজ। করবী জবাব দিল না। সোফার হাতলে বসে কচি মেয়ের মতো কেটস খুলছে। ফিতে খুলতে খুলতে প্রতিমাকে বলল, কী রে, ব্রেকফাস্টে আজ কি খাওয়াচ্ছিস? কি দেবো বলো? টোস্ট, অমলেট, কলা, চাও তো পোচও করতে পারি। বড্ড বেশি ডিম খাওয়া হয়ে যাচ্ছে, এই বয়সে প্রোটিন নেওয়াটা একটু কমানো দরকার। তাহলে তুই বরং আজ রুটি আলু ভাজা কর। ভাজাতে কম তেল দিবি, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিস, যাতে একটু ঝাল ঝাল ভাব আসে। চাটা করে বসিয়ে দিচ্ছি। এখন আবার চা কেন? জলখাবারের পর একবারে দিস। ব্যাস হয়ে গেল। করবী দেবী যখন একবার নির্দেশ ঝেড়েছে, তখন প্রতিমার ঘাড়ে কটা মাথা গ্যাসে কেটলি বসায়। সুতরাং মাথা নেড়ে চলে গেল প্রতিমা। মোজা শুদ্ধ কেটস বাইরে রেখে এসে করবী সোফায় বসল। টাং করে ঝুঁটি থেকে গার্ডার খুলে মাথা ঝাঁকাচ্ছে। কটা ফোন এলো। অনুব্রত ইংরেজি কাগজটা টানল। হেডলাইনে চোখ রাখার ভান করে বলল, গোটা 5 হবে, অত গুনিনি। দরকারি তথ্যগুলো তাদের দিয়েছ? মাসে কত পড়বে, বিনিময়ে কি কি পাবে, কোন কোন নিয়ম তাদের মানতে হবে? অত কিছু আমি বলতে পারবো না। 10টার পর থেকে আবার তারা ফোন করবে, তুমি বাতচিত করে নিও। গলাটা ঈষৎ রুক্ষ হলো অনুব্রতর। আমি বললে তো হবে না, ফাইনাল তো করবে তুমি, নয় কি? অনুব্রতর বিরক্তিটাকে আমলই দিল না করবী। সহজ সুরে বলল, হ্যাঁ বাঁচব তো আমি। কাজটা খানিক এগিয়ে থাকতো, এই যা। অবশ্য জানতাম তুমি এরকমই করবে। বিজ্ঞাপনে তোমার মোবাইল নাম্বারটা দিতে বারণ করলে কেন? হ্যাঁ, আমায় মধ্যেখানে ফেলে ঠাসার জন্য? বড্ড ফালতু কথা বলো। যাকে তাকে মোবাইল নাম্বার দেওয়া যায়? কত আজে বাজে ফোন আসবে, তা ঠিক আছে? কি যুক্তি! বাড়ির নম্বরে উল্টাপাল্টা ফোন আসাটা যেন কারো ব্যাপারই নয়। আসলে বাড়িতে একটা নিষ্কর্মা লোক আছে, তো ফোনাফোনের ঝঞ্ঝাটটা তার উপর দিয়ে যতটা চালানো যায় আর কি। কিন্তু ওইটি আর হচ্ছে না। সকালে খানিকটা মূর্খামি হয়ে গেছে। আগামী 7 দিনে ভুলেও আর ল্যান্ডলাইন ছোবে না অনুব্রত। ভাবতে না ভাবতে আবার টেলিফোন ঝনঝন। করবীর দিকে একটা তির্যক দৃষ্টি হেনে অনুব্রত খবরের কাগজে চোখ নামালো। কান কিন্তু খাড়া। শুষে নেছে এপারের সংলাপ। ভারী নরম কিন্তু ঋজু স্বরে কথা বলছে করবী। কখনো চুপচাপ শুনছে, হুঁ হ্যাঁ করছে। অকারণ বাক্য ব্যয়ে না গিয়ে ও প্রান্তকে শুনিয়ে দিল পেইং গেস্ট থাকার শর্তাবলী। সম্ভবত আজই সন্ধ্যায় দেখা করতে আসছে মেয়েটি। এবারের অবস্থানটিও নিখুঁত বুঝিয়ে দিল তাকে। সল্ট লেকের রাস্তাঘাট চেনা সোজা নয়, গুলিয়ে ফেলার সমূহ আশঙ্কা। তাই বোধহয় জানিয়ে দিচ্ছে পথের প্রতিটি দিকচিহ্ন। 71 বছর বয়সে পৌঁছে বিশ্ববোধের কতটুকুই বা অবশিষ্ট থাকে। তবু করবী এখনও অনুব্রতকে অবাক করে বইকি। কি সহজ ছন্দে ফোন আলাপ চালাচ্ছে। বোঝার উপায় নেই ও প্রান্তের মানুষ তার চেনা না অচেনা। কিন্তু তার প্রতিটি বাক্য উচ্চারণে অদ্ভুত এক ব্যক্তিত্ব ফুটে উঠছে। কোথেকে যে করবী এটা পেল? কোনোদিন চাকরি বাকরি করেনি, আদ্যন্ত এক গৃহবধূ। 2 ছেলেকে মানুষ করা আর ঘরদোর সামলেই জীবনের বেশিরভাগ সময় কেটেছে। বহির্জগতের সঙ্গে যোগাযোগ নেই বড় একটা। নির্দিষ্ট প্রয়োজন ছাড়া দোকান বাজারে যাওয়ার অভ্যেসও নেই তেমন। তবু কিভাবে যেন এক আত্মবিশ্বাস ফুটে ওঠে করবীর মধ্যে। এমনও তো বলা যাবে না গত কয়েক বছর প্রাতভ্রমণের সূত্রে জোটা বন্ধুদের সঙ্গগুণে এই প্রত্যয়ী ভাবটা এসেছে। তাদের সঙ্গে করবী কতটুকুই বা মেশামেশি করে। এই সকালেই যা, কচিত কখনো তাদের 1-8 আসে বাড়িতে। করবী তো যাই না। সত্যি কথা বলতে কি, সপ্তাহে 2 সপ্তাহে একবার নিজের মাকে দেখে আসা ছাড়া কোথাও তো বেরোই না। আসলে ব্যক্তিত্ব ব্যাপারটা করবীর সহজাত। 3.5 যুগ ধরে ঘর করতে করতে অনুব্রত বুঝি তা হরদমি টের পেয়েছে। নইলে কি শয়ে শয়ে লেবার চড়ানো অনুব্রত মৈত্র বইয়ের সামনে এলে খানিকটা সংকুচিত হয়ে যায়? মনে মনে এটেও পারে না বলেই তো। করবীর কথাবার্তা শেষ। ফোন রেখে বেরিয়ে যাচ্ছিল। আবার ঝঞ্ঝন। ফের সেই একই সুরে একই বিষয়ে আওড়ে চলেছে করবী। একেও কি সন্ধ্যাবেলা আসতে বলল? ইস, বৈকালিক ভ্রমণের পর সন্ধ্যাটা আজ অনুব্রতর মোটেই ভালো কাটবে না। কতজন যে বাড়িতে হানা দেবে কে জানে।
এবার অবশ্য ফোনটা ছেড়ে করবি বেরোলো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন চিন্তা করছে। হঠাৎ আপন মনে বলে উঠল, একটা ভুল হয়ে গেল। শুধু একটা? গোটা পরিকল্পনাটা তো ভুলভাল। বলতে গিয়েও গিলে নিল অনুব্রত। চোখ তেরচা করে বলল, কি ভুল? সবাইকে সরাসরি আসতে না বলে একটা বায়োডাটা চেয়ে নিলে হতো। সেখান থেকে ঝাড়াই বাছাই করে নয় ডাকতাম। তোমার ইমেল আইডিটা দিয়ে দিলেই হতো। আবার আমারটা কেন? তোমারও তো অ্যাকাউন্ট আছে। তা অবশ্য ঠিক। পেইং গেস্টের প্রস্তাবটা যখন আমার, তখন ছোটোখাটো দায়গুলো তোমার উপর চাপাবই বা কেন? করবি শান্ত স্বরে বলল, তবে কয়েকটা কাজ তো তোমাকে করতে হবে। যেমন? কোলাপসিবল গেটের তালাটার দুখানা এক্সট্রা চাবি বানাতে হবে। ছোটুর ঘরের লকটারও। ছোটুর ঘরটা দেওয়ায় সাব্যস্ত করেছ তাহলে? অত সুন্দর ইস্ট ফেসিং রুম। পয়সা নিয়ে থাকতে দিচ্ছি, একটু আলো বাতাসওয়ালা ঘর না হলে চলে? ভালো, তোমার যা প্রাণ চায় করো, কিন্তু ও ঘরের মালপত্রগুলো কি হবে? আশা করি ছোটোর খাট, আলমারি, ওয়ার্ড্রোব, বুকশেলফগুলো ভাড়া খাটাচ্ছ না? খাট তো জোড়া হয়েছে, দুখানা সিঙ্গেল বেড, ওগুলো ওখানেই থাকবে, আলাদা করে দেব। বাকি আসবাবগুলো দেখি কি ব্যবস্থা করা যায়। ভাবছি ওয়ার্ড্রোবটা ঢোকাবো রাজার ঘরে, আর আলমারিটা স্টাডিতে। অর্থাৎ ঘরগুলো ক্রমশ একটা গুদামে পরিণত হতে চলেছে, মনে মনে বলল অনুব্রত। গলা থেকে খানিকটা ঝাঁঝ বেরিয়েও এলো। আর ছোটুরা এখন কলকাতা এলে কি হবে? এই ধরো পুজোতে যদি আসে। প্রথমে শুনে রাখো, এবছর ওরা কলকাতা মুখও হচ্ছে না। শ্রাবন্তীর সঙ্গে আমার কথা হয়েছে। পুজোর সময়ের বদলে ছোটু এবছর ছুটি নেবে ডিসেম্বরে। শ্রাবন্তীর স্কুলে যখন ক্রিসমাসের ছুটি চলবে, পুচকুনেরও তখন ভ্যাকেশন। ওরা তিনজন এবছর সিঙ্গাপুর, ব্যাংকক বেড়াতে যাবে। ও, তাছাড়া ওদের থাকা নিয়ে ভাবতে হবে না, রাজার ঘর আছে, ছোটরা এলেও মিলেমিশে কুলিয়ে যাবে। আর যদি ছোটরা খুব অসুবিধে ফিল করে, শ্রাবন্তীর বাপের বাড়ি গিয়ে না হয় উঠবে। কি নির্বিকারভাবে করবি বলে দিল কথাটা, অথচ এই ছোট ছোট করেই না পাগল ছিল এক সময়। সাধে কি বলে, মেয়ে মানুষের মতি বোঝা ভার। তবু ক্ষীণকণ্ঠে অনুব্রত প্রতিবাদ জুড়ল, এটা কি বলছো? ছোট শ্বশুর বাড়ি ওঠাটাকে ভালো দেখায় নিজের বাড়ি থাকতে? সেটা ছোটর সমস্যা, আমাদের না ভাবলেও চলবে। অনুব্রত আর একটা প্রশ্ন কুনকুন করছিল বুকে। রাজা গত 3 বছর পা রাখেনি কলকাতায়। যদি আগামী ডিসেম্বরে হঠাৎ। জিজ্ঞেস করতে সাহস হলো না অনুব্রতর। এই মুহূর্তে করবীর যা ভাবগতিক, হয়তো শটান বলে দেবে, আইরিনার মিমিকে নিয়ে হোটেলে নয় থাকবে রাজা। না, ভিতরে ভিতরে নির্ঘাত 2 ছেলের উপর চটে আছে করবী। হয়তো নিতান্তই ছেলে মানুষই, তবু তাকে আর না ঘাটানোই ভালো। প্রতিমা জলখাবার এনেছে, দোতলা ডাইনিং টেবিলে রেখে ডাকছে। অনুব্রত গিয়ে চেয়ার টেনে বসল। বাথরুম ঘুরে এসে করবীও খেতে খেতে গিয়ে 2 বার ফোন ধরে এলো। অসীম ধৈর্য, একটুও বিরক্তি নেই। আহার শেষ হতে না হতে চাও হাজির। কাপে চুমুক দিতে দিতে অনুব্রত প্রতিমাকে বলল, বাজারের ব্যাগটা দিয়ে গেলি না? জিপ কেটে দৌড়েছে প্রতিমা। করবী জিজ্ঞেস করল, বিডি মার্কেটে যাচ্ছ নাকি এখন? উপায় কি, তোমার প্রতিমার হুকুম। মার্কেটে একটা ফার্নিচারের দোকান হয়েছে না? কেন? বারে, মেয়েদের জন্য আলমারি, টেবিল এসব লাগবে না? ভাবছি ওদের ঘরে একটা ছোট ফ্রিজও দিয়ে দেব। ওসব কিনবে নাকি এখন? কিছু কিছু জিনিস তো কিনতে হবেই। করবী পলকা হাসল। ঘরে টাকা আসবে, না হয় কিছু খরচ হলোই। অনুব্রতকে কি একেবারে বুড়বক ঠাউরেছে করবী? তার এই পেইং গেস্ট বসানোর ব্যাপারটা যে টাকার কারণে নয়, সেই সামান্য সত্যটুকু কি অনুব্রত বোঝে না? কথা না বাড়িয়ে অনুব্রত চা শেষ করল। তারপর পাঞ্জাবি চড়িয়ে প্রেসারের বড়িটি গিলে ব্যাগ হাতে বেরিয়ে পড়ল। শ্রাবণের আকাশে ভালোই মেঘ, কিন্তু বৃষ্টির নামগন্ধ নেই। সবে 9:15 বাজে। এরই মধ্যে মেঘের আড়াল থেকে বিশ্রী তাপ ছড়াচ্ছে সূর্য। হাওয়াও নেই এতটুকু। চিটপিটে গরমে জ্বালা করছে গা।
বাজার হাঁটা পথে প্রায় 10 মিনিট। পৌঁছতে ঘাম ছুটে গেল অনুব্রতর। ফার্নিচারের দোকানটা বন্ধ। অনুব্রত স্বস্তি পেল যেন। বাজার ঘুরে সারল কেনাকাটা। আমের সময় নেই আর, তবু চেনা ফলওয়ালার ঝুড়িতে সুরমা ফজলি দেখে একটু একটু ইচ্ছে হচ্ছে। ভেবেচিন্তে নিয়েই ফেলল দুখানা। নিল একটা পাকা বেলও। বিকেলে প্রতিমাকে পানা করে দিতে বলবে। পেটটা সবসময় পরিষ্কার রাখা দরকার, নইলে বুকের চাপটা বেড়ে যায়। বছর তিনেক আগে একবার হালকা সতর্কবার্তা জানিয়েছি হৃৎপিণ্ড। লিপিড প্রোফাইলও তার খুব একটা ভালো নয়। টুকটাক ওষুধ বিশুদ্ধ চলছে। গ্যাস ট্যাস হয়ে আবার যাতে না কোনো উৎপাত ঘটে সেদিকে তো নজর রাখতেই হবে। শরীর বড় বালাই। এই বয়সে কখন পালায় পালায় ডাক ছাড়বে তার কোনো স্থিরতা আছে? এই যে ডাক্তারের শাসানিতে ক্লাস 10 থেকে সিগারেট ফোঁকার দীর্ঘ অভ্যেসটিকে সে পরিত্যাগ করেছে। হুইস্কিও আর 2-1 পেগের বেশি খাচ্ছে না। এতে কি লম্বা হবে আয়ুরেখা? কে জানে। বাজারের বাইরে আসতেই নির্মল তালুকদারের মুখোমুখি। অনুব্রতের ব্লকেরই বাসিন্দা। বিকেলে রুটিন মাফিক হাঁটা সেরে ছোট পার্কে গিয়ে বসে অনুব্রত। 2-5 জনের সঙ্গে একটু গল্পগুজব হয়, সেখানেই আলাপ। অনুব্রতকে দেখে উত্তেজিত মুখে এগিয়ে এলো নির্মল। দেখেছেন? খবরটা দেখেছেন? অনুব্রত চোখ পিটপিট করল। কি খবর? সকাল থেকে তো টিভিতে দেখাচ্ছে। টিভি চালানোর ফুসরত পেয়েছি কি অনুব্রত? যা ক্রিং ক্রিংয়ের ধুম। একটু কৌতূহল নিয়ে অনুব্রত বলল, হয়েছেটা কি বলবেন তো? ভয়ঙ্কর ডাকাতি সিই ব্লকে। বাড়িতে শুধু বুড়ো বুড়ি, তাদের মেরে ধরে টাকা পয়সা গয়নাগাটি নিয়ে চম্পট। কেউ বাধা দেয়নি? কাজের লোক ছিল না? বোধহয় না, তেমন তো কিছু দেখালো না। বুড়ো বুড়ি দুজনে জোর চোট পেয়েছে। মহিলা তো হসপিটালে। তা তাদের ছেলেমেয়েরা কোথায়? ছেলে মেয়ে আবার কি, একটাই ছেলে, থাকে কানাডায়। পুলিশ তার সঙ্গে যোগাযোগ করেছে। সে আসবে নাকি ওখান থেকে কর্তব্য সারবে কে জানে। এলেও কম করে 3 দিনে ধাক্কা। এই বিপদের মধ্যে কি অসহায় অবস্থা ভাবুন তো বাপমার। কাছে পিঠে আত্মীয় স্বজন আছে নিশ্চয়ই, তারা এসে যাবে। তবুও ছেলে যত বল ভরসা। শুনে একটু হাসি পেল অনুব্রতর। তাদের সল্ট লেকে কটা বাড়িতে এই ভরসায় বাস করে বাপমা। প্রতিটি পাড়াতে তো ভূতের বাড়ির মিছিল। কোনোটায় 2 জন বাসিন্দা, কোনোটায় 1। এবারের আওয়াজ ও বাড়িতে পৌঁছায় না। সব বাড়িতে দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থা। এমনও তো নয়। সুতরাং এ ধরনের বিপদ আপদ তো ঘটতেই পারে যখন তখন। নির্মল গলা ঝেড়ে বলল, আমার তো খবরটা দেখে ইস্তক নার্ভাস লাগছে। আমরাও তো বুড়ো বুড়ি শুধু থাকি। রাত দিন থাকার মতো একটা বিশ্বাসী কাজের লোক পর্যন্ত পেলাম না। তার উপর আমার গিন্নিটি তো প্রায় অচল। বাতের ব্যথায় ক্যাঁকাচ্ছে সারাক্ষণ। নির্মলের একটু বেশি বেশি কাঁদুনি গাওয়ার অভ্যেস আছে, জানে অনুব্রত। তাদের আড্ডায় এই নিয়ে মাঝে মাঝে হাসি ঠাট্টাও হয়। নির্মলের স্ত্রীর অসুখ বিসুখ থাকতেই পারে। হয়তো করবীর মতো সে অত ফিট নয়, তবে পঙ্গুও নয়। দিব্যি হেঁটে চলে বেড়ায় মহিলা। বাজারে তো কতবার দেখা হয়েছে অনুব্রতর সঙ্গে। তা ওসব কথা কি বলা যায়? অনুব্রত আলগা উপদেশ ছাড়ল, আমার মতো 1 তলাটা ভাড়া দিয়ে দিন, খানিকটা প্রোটেকশন তো থাকবে। অসম্ভব। কত সাত করে বাড়িটা বানিয়েছিলাম, সেখানে অজানা অচেনা লোক এসে বাস করবে আমারই চোখের সামনে। তার চেয়ে বরং বাড়ি বেচে দিয়ে ছেলের কাছে চলে যাব, সেও ভি আচ্ছা। কি অসহ্য ভাবনা। ছেলেদের সংসারে গিয়ে বডি ফেলবে, এ তো স্বপ্নেও কল্পনা করতে পারে না অনুব্রত। 2-3 সপ্তাহ তাদের মাঝে কাটিয়ে এলো, কিংবা তারা এসে মাঝে মাঝে মুখ দেখিয়ে গেল। সকলকে নিয়ে কটা দিন হইচই, ব্যাস। তাদের সঙ্গে 365 দিনে নৈকট্য অনুব্রতর আর সইবে কি? অনুব্রত হালকাভাবেই বলল, অত ড্রাস্টিক স্টেপ নেবেন না। তার চেয়ে বাড়িতে 1-2 পেইং গেস্ট রাখুন, 2-4টে পয়সাও আসবে, পাহারাদারিও হবে। খেপেছেন? কোথাকার কোন চোর চারটা চিটিংবাজ ঢুকে পড়বে, পরে হয়তো পুলিশের হাত বাম্বু খাবো। আহা, ছেলে কেন, ফিমেলে তো রাখা যায়। ছাত্রী টাত্রী কিংবা ওয়ার্কিং গার্লস, যারা হয়তো কল সেন্টার ফেন্টারে চাকরি করে। না না, মেয়ে মানে তো আরেক ধরনের বিপদ।
কার সঙ্গে কোথায় লটঘট করবে, কি বাঁধাবে, হয়তো সুইসাইড করে বসলো। তখন তো হাতে দড়ি পড়ে যাবে মশাই। বরং ছেলে তো ডাকছে, তার কাছেই। মৃদু হেসে সরে এলো অনুব্রত। ফিরছে শ্রাবণের গুমোট আকাশ মাথায় নিয়ে। মেয়ে পেইং গেস্ট নিয়ে যে আশঙ্কাটার কথা বলল নির্মল, তাকে একেবারে ফেলে দেওয়ার মতো। কয়েক সপ্তাহ আগে এরকম একটা খবরও পড়েছিল না? গিয়ে বলবে করবিকে, বোঝাবে? হুম, লাভ নেই, কোনো লাভ নেই। যা জিদ্দি মেয়ে মানুষ। ব্যাকপ্যাকে টুকিটাকি জিনিসপত্র ভরছিল রূপসা। টুথব্রাশ, পেস্ট, শ্যাম্পু, কন্ডিশনার, চিরুনি, ক্লিপসহ অজস্র হাবিজাবি। সকালে কাঁচা পেন্টি ব্রাশ শুকিয়ে গেছে, ঢুকিয়ে নিল তোয়ালের সঙ্গে। ঘরের চারদিকে চারখানা তক্তপোষ। ঝুঁকে নিজের শয্যার তলাটা একবার দেখে নিল আর কিছু পড়ে আছে কি না। হ্যাঁ, রয়েছে বই কি। আগের পিঠ খোলা ব্যাগখানায় তো দিব্যি গড়াগড়ি খাচ্ছে। কাঁধের স্ট্র্যাপ ছিঁড়ে গিয়েছিল বলে বাতিল করেছিল। তাছাড়া ওটা বেশ ছোট। তা হোক, ফেলে যাবে কেন? বাড়তে একটা সঙ্গে থাকা ভালো। কখন কি কাজে লাগে, শুধু একটু সেলাই করে নিতে হবে, এই যা। ব্যাগখানা ধুলোয় মাখামাখি। বের করে এনে রূপসা ঝাড়ল একটু। বড্ড নোংরা, যাচ্ছে না। প্রথম মাসের স্টাইপেন্ড পেয়ে পছন্দ করে কিনেছিল, অনাদরে এখন কি মলিন দশা। এই অবস্থায় তো ব্যাকপ্যাকে ঢুকানোও যাবে না। আবার আলাদা করে বয়ে নিয়ে যাওয়াটাও যথেষ্ট দৃষ্টিকটু। নতুন ডেরায় যাচ্ছে রূপসা। ভদ্রলোক ভদ্রমহিলাকে দেখে বেশ পরিচ্ছন্ন গোছেরই মনে হয়। তাদের টিপটপ বাড়িতে এই হতশ্রী ব্যাগ নিয়ে ঢুকলে অবশ্য কে কী ভাবলো তাতে রূপসার কিছু যায় আসে না। দস্তুর মতো পয়সা দিয়ে তো থাকবে সে, নয় কি? তবু মনটা খুঁতখুত করছিল রূপসার। কি করা যায়, কি করা যায়? হঠাৎ মনে পড়ে গেল ট্রলি ব্যাগে তুলো আছে অনেক। ঝটিতে উঠে গিয়ে দাঁড় করানো ট্রলি ব্যাগের চেন খুলে বের করলো প্যাকেট। এক খাবলা ছিঁড়ে বাথরুম থেকে ভিজিয়ে আনলো। তারপর চিপে চিপে মুছল ব্যাগখানা। ব্যাস, সমস্যার অবসান। 2 মিনিটে ব্যাগ ঝকঝকে। এবার তো বেরিয়ে পড়লেই হয়। রূপসা জানালা দিয়ে একবার বাইরে তাকালো। ইব্রাহিমপুর রোডের এই বাড়িটার একতলা থেকে কিছুই প্রায় দেখা যায় না। যেটুকু মালুম হচ্ছে, রোদ এখনও বেশ চড়া। সবে তো বিকেল 4টে, আর একটু বসে যাবে। এ সময়টা যাদবপুরের মুখে ট্যাক্সি পাওয়া যায়। এরপর হয়তো। সামান্য দেনামোনার মাঝেই হুড়মুড়িয়ে দরজা খুলে এনাক্ষীর প্রবেশ। পিঠে যথারীতি ঝোলা, পরনে জিন্স, টি শার্ট, চুল স্টেপ কাট। ঝটিতে ঘরে চোখ বুলে এনাক্ষী বলল, ও মা, তুই তৈরি হয়ে গেছিস? এখনই চলে যাচ্ছিস? হ্যাঁ রে। শ্যামলা রঙের রূপসার লাবণ্য মাখা মুখে আলতো হাসি। বন্দরের কাল হলো শেষ, এবার এখান থেকে নোঙর তোলার পালা। এনাক্ষী আহ্লাদে সুরে বলল, কেন চলে যাচ্ছিস রে? তোতে আমাতে কি চমৎকার পটে গিয়েছিল। কথাটা একেবারে ভুল নয়। তেমন একটা গভীর হৃদ্যতা না থাকলেও এনাক্ষীর সঙ্গে রূপসার খানিকটা বন্ধুত্ব তো হয়েছেই। অন্তত ঘরের বাকি 2 বোর্ডারের তুলনায় বেশি তো বটেই। তারা দুজনই নাগাল্যান্ডের মেয়ে, চাকরি করে একই কল সেন্টারে। অফিস ছাড়া বাকি সময়টা কোথায় কোথায় চড়ে বেড়ায় কে জানে। তাদের তো দেখা মেলায় ভার। যদি বা থাকে, নিজেদের মধ্যে কি দুর্বোধ্য ভাষায় কথা বলে, হি হি হা হা হাসে। নয়তো বিভোর থাকে ফেসবুকে। নিয়মরক্ষের হাই হ্যালোর বাইরে তাদের সঙ্গে তো সম্পর্কই নেই রূপসা এনাক্ষীর। শিলিগুড়ির মেয়ে এনাক্ষী, বাবা সিভিল কন্ট্রাক্টর। সে কলকাতায় এসেছে এয়ার হোস্টেস হওয়ার এক ইনস্টিটিউটে ট্রেনিং নিতে। রূপসার মতো দেশকাল সমাজ নিয়ে সে মোটেই ভাবিত নয়। তবু হাসি খুশি এই অগভীর মেয়েটিকে রূপসার মন্দ লাগে না। রূপসা হেসে বলল, ওই নিয়ে ভাবিস না, আমার জায়গায় আর একজন তো আসবে, তার সঙ্গে উত্তর জমে যাবে। কি জানি, আরেকটা নাগা মেয়ে ঢুকে পড়লে তো আমি গণ, কথা বলার লোকই থাকবে না। আশঙ্কাটা অবশ্য উড়িয়ে দেওয়ার মতো নয়। উত্তর পূর্ব ভারতের বহু পাহাড়ি মেয়ে এখন চাকরি করতে আসছে কলকাতায়। সহজে বাড়ি ভাড়া পায় না বলে এই ধরনের মেসবাড়িতে তাদের বেশি ভিড়। এনাক্ষীর কপাল খারাপ হলে তেমন রুমমেট মিলতেও পারে। ব্যাগ টেবিলে রেখে বিছানায় বসেছে এনাক্ষী।
দুঃখী দুঃখী মুখে বলল, তোর কিন্তু এক কথায় উঠে যেতে রাজি হওয়াটা উচিত হয়নি। তুই এটাকে এক কথা বলিস? রোজ বাড়িওয়ালা ছেলেটা এসে চোখ পাকাচ্ছে, দেখলি তো সেদিন পাড়া ছেলেদের ডেকে এনে কেমন হুল্লা করে গেল। পাত্তা না দিলেই হতো, তুই তো চুরি ডাকাতি খুন খারাপি কিছু করিসনি। চোর ডাকাত হলে কি অশান্তি হতো? বরং বুক ফুলিয়ে থাকতাম। রূপসা ব্যঙ্গের সুরে বলল, কিন্তু আমরা যে চোর ডাকাতের চেয়েও খারাপ। একটু অন্য গোত্রের ভাবনা চিন্তা করি যে, অন্যায় অবিচারগুলো মুখ বুজে মেনে নিতে পারি না। এ কি কম বড় অপরাধ? তোর আবার বেশি বেশি এসব ঝুট ঝামেলায় থাকার তোর দরকারটা কি? রিসার্চ না কি যেন করছিস, তাই নিয়ে থাক না। ডক্টরেট যদি করে নিতে পারিস, কলেজ ইউনিভার্সিটিতে প্রফেসরি পেয়ে যাবি। তখন তুই যা খুশি কর না, কে তোকে আটকাবে? রূপসার হাসি পেয়ে গেল। এরকম অশিক্ষিতের মতো কথাবার্তা কে বলবে? MA বিএ পাশ করেছে। নেট পরীক্ষা দিয়ে এই জুনিয়র রিসার্চ ফেলোশিপটা পাওয়ার আগে বছরখানেক একটা কলেজে অতিথি অধ্যাপকের চাকরি করেছিল রূপসা। তখনই সে দেখেছে বেশিরভাগ সাধারণ ছাত্রছাত্রীদের জ্ঞান প্রায় এই গোছেরই। ধ্যান ধারণাতেও তাদের সঙ্গে খুব একটা ইতর বিশেষ নেই এনাক্ষীর। প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে রূপসা বলল, মনের মতো সঙ্গী সাথী না পেলে তুই এখান থেকে বেরিয়ে যাস। তাই হয়তো করতে হবে। তবে আমার ইনস্টিটিউট তো গড়িয়াহাটে, যাদবপুর থেকে যাতায়াতটা খুব সহজ। আবার রূপসার জন্য শোক উতলে উঠল এনাক্ষীর। তোরও এখান থেকে কত সুবিধে ছিল বলতো। জাস্ট কয়েক পা গেলে ইউনিভার্সিটি, যতবার খুশি যেতে পারিস, যতক্ষণ খুশি লাইব্রেরিতে থাকতে পারিস। দুম করে একদম সেই সল্ট লেকে চলে গেলি। যাতায়াতে তো তোর কত টাইম খেয়ে নেবে। কি আর করা? রূপসা কাজ ঝাঁকালো। বিশ্ববিদ্যালয় থেকে সে যে খানিকটা তফাতে সরে যেতে চায় সেটা ভাঙল না। মুখে সামান্য হতাশার ভাব ফুটিয়ে বলল, কাছে পিঠে সেরকম ভালো তো কিছু পেলাম না। ওখানে খুব হাইফাই ব্যাপার, তাই না? তেমন কিছু নয়, ঘরটা বড়, এয়ারি, থাকবো মাত্র দুজন। পরিবেশটাও বেশ খোলামেলা। আশা করছি খাওয়া দাওয়া এবারের মতো মেসমার্কা হবে না। লাঞ্চ ডিনার সব দেবে? না না, তোকে তো বললাম শুধু ব্রেকফাস্ট আর রাতের খাওয়া। চার্জ তাহলে ভালো নিচ্ছে কি বল? এখানে বা কম কি রে? রোজ রোজ কাটা পোনার ঝোল, নয়তো ডিমের ডালনা, তাতে তো গলা মুচড়ে 4,000। তাছাড়া রবিবার আর ছুটির দিনে দুপুরের খাওয়াটাও দেবে। এখানে সেটা আলাদা বিল করে। এনাকে ফের কি একটা যেন প্রশ্ন করতে যাচ্ছিল, অমনি মোবাইল বেজে উঠেছে রূপসার। মনিটরে চোখ পড়তে মৃদু বিস্ময়। করবী মৈত্র, অর্থাৎ তার ভাবী গৃহস্বামিনী। গলা ঝেড়ে রূপসা বলল, হ্যাঁ মাসিমা বলুন। তুমি তো আজ বিকেলে আসবে বলেছিলে, তাই না? হ্যাঁ, এই তো এখনই বেরোচ্ছি। ও, ভাবলাম কোনো কারণে যদি তোমার প্ল্যান চেঞ্জ হয়ে থাকে। একটু থেমে থাকলো মহিলা, ফের স্বর ফুটেছে, এসো, অপেক্ষা করছি। ভদ্রমহিলার গলায় ঘরোয়া আন্তরিকতার ছোঁয়া। ভালো লাগলো রূপসার। সঙ্গে সঙ্গে এও মনে হলো ওই বয়সের মহিলারা বড্ড বেশি গার্জেনগিরি ফলায়। করবী মৈত্র কি সেরকম? না হলেই মঙ্গল। পেইং গেস্ট আর মালকিনের সম্পর্ক যতদূর সম্ভব পেশাদার থাকাই তো শ্রেয়। ফোনটা রেখে রূপসা এনাক্ষীকে বলল, এবার তো উঠতে হয় রে, ও বাড়ি থেকে কল এসে গেছে। তাড়া লাগাচ্ছে বুঝি? ওরকমই, বয়স্ক মানুষ তো বোধহয় চায় দিন থাকতে থাকতে যাই। কিছুটা ছলছল চোখে বিছানা থেকে উঠে এলো এনাক্ষী। আলগা জড়িয়ে ধরল রূপসাকে, গালে গাল রাখল, বলল, ভুলে যাস না কিন্তু, কন্ট্যাক্ট রাখিস। ফেসবুক তো রইলই, ওখানেই মোলাকাত হবে। ইস, তুই তো ফেসবুক খুলিসই না। এবার থেকে নয় খুলব, শুধু তোর জন্য। রূপসা নরম করে হাসল। কয়েক বছরের ছোট এনাক্ষীর জন্য তার জন্য খানিকটা মায়া লাগছে। এই শহরের সঙ্গে দারুণভাবে মিশে গেছে এনাক্ষী। একা একাই শপিং মল চষে বেড়ায়, ছলা কলা ভাবভঙ্গিও শিখেছে অনেক। তবু সারল্যটুকু যেন গোচেনি পুরোপুরি। গলায় একটা দিদিসুলভ সুর এনে রূপসা বলল, তোর বিমান সেবিকা হওয়ার স্বপ্ন সফল হোক। আশা করি কোর্সটা শেষ হলেই আকাশে আকাশে ঘুরে বেড়াতে পারবি। উড়ন্ত প্লেন দেখলেই মনে হবে তুই হয়তো তাতে আছিস।
থ্যাংক ইউ। এনাকের চোখ জোড়া উজ্জ্বল হলো। তুইও নির্বিঘ্নে থাক, শান্তিতে কাজ শেষ কর। এনাকের কাঁধে আলগা চাপ দিয়ে রূপসা সরে এলো। এবার দায়মুক্ত হওয়ার পালা। ঘর থেকে বেরিয়ে দোতলে ওঠার দরজা বসানো সিঁড়িটা এলো। বেল বাজাচ্ছে। উফ, ফাটা কপাল। বাড়িওয়ালা ছোট ছেলেটাই নেমেছে। কাছেই নর্থ রোডে একটা সাইবার ক্যাফে চালায়। রাজনৈতিক প্রতিপত্তির জোরে এপাড়ার এক হেক্করও বটে। সুবীর না প্রবীর কি একটা নাম থাকলেও নান্টু বলেই চেনে সবাই। দুপুরে বোধ হয় বাড়িতে খেতে এসেছিল নান্টুবাবু, এখনও বেরোয়নি। ঈষৎ ঢুলু ঢুলু চোখে নান্টু জিজ্ঞেস করল, কি ব্যাপার? আজ চলে যাচ্ছি। দরজা চাবিটা বাড়িয়ে দিল রূপসা। এটা রাখুন। আপনার পেমেন্ট তো সব ক্লিয়ার আছে, তাই না? আগামী তো নিয়ে নেন, নয় কি? সোজা কথার সোজা উত্তর দিতে পারেন না? নান্টু সামান্য ঝেঁজে উঠল। তা যাচ্ছেনটা কোথায়? আপনাকে তো সেটা জানাতে বাধ্য নেই। নান্টু বাঁকা সুরে বলল, আত্মগোপন করছেন নাকি? আপনাদের যা নেটওয়ার্ক, সে উপায় কি আছে? এই কথাটাই মাথায় রাখবেন। আশা করব আপনাদের ওই অশান্তি বাঁধানোর খেলাগুলো এবার বন্ধ হবে। নতুন করে ঝামেলা পাকালে আপনার গারদবাস কিন্তু অনিবার্য। চিরবিরিয়ে জ্বলে উঠল রূপসার মাথাটা। দু একটা কড়া কথা শুনিয়ে দিতে যাচ্ছিল, অতি কষ্টে দমন করল নিজেকে। পার্টির বলে বলিয়ান, নিজেকে সর্বশক্তিমান ভাবা এসব প্রাণীগুলোর সঙ্গে এখন বিবাদ বাঁধানো নিহাতই অর্থহীন। বড্ড ক্ষতিকর টাইপ। হয়তো তার যাওয়াটাই কেচিয়ে দেবে। রূপসা বিরস মুখে বলল, উপদেশের জন্য ধন্যবাদ, চলি। আবার দেখা হবে নিশ্চয়ই। ইউনিভার্সিটি ছেড়ে তো পালাচ্ছেন না? জবাব দেওয়ার আর প্রয়োজন বোধ করল না রূপসা। সোজা ঘরে ফিরে ব্যাগটি তুলে নিল পিঠে। কাঁধে ব্যাগ সমেত ল্যাপটপ, দু হাতে দুখানা ট্রলি সুটকেসের হাতল ধরে এনাক্ষীকে বলল, আসি রে। শুয়ে পড়েছিল এনাক্ষী, উঠে বসেছে। আমি একটু হেল্প করে দেব? কিচ্ছু দরকার নেই, সারাদিন ক্লাস করে এসেছিস, রেস্ট নে। বাই। বাই, গুড লাক, অল দ্য বেস্ট। বাড়ির বাইরে এসে রূপসা একটু অস্বস্তি বোধ করল। গলি থেকে মেন রোড 50 রাস্তা দিয়ে সুটকেস দুটো টানতে টানতে নিয়ে যেতে হবে। কাজটা খুবই সামান্য, কিন্তু দোকানপাট খোলা আছে যে। তাকে নিয়ে খুচরো ঝামেলাটা এখানকার অনেকেই দেখেছে। তার এই নিষ্ক্রমণটাও হয়তো প্যাট করে গিলবে এবং রূপসা নির্ঘাত মুখরোচক চাটনি হবে সন্ধেবেলা। এনাক্ষীর সঙ্গে থাকলে হয়তো কেউ অত নজর করত না। ধুস, রূপসা কি চোর বদস নাকি, লুকিয়ে পালাচ্ছে? অস্বস্তি ভাবটা মগজ থেকে ঝেড়ে ফেলল রূপসা। চারপাশকে উপেক্ষা করে হাঁটছে গটগটিয়ে। বড় রাস্তায় এসে দাঁড়াতেও হলো না। ট্যাক্সি মজুদ। সুটকেস দুখানা ডিকিতে চালান করে সিটে হেলান দিল রূপসা। চলেছে নতুন ঠিকানায়। কাল পরশু পরপর দুদিন বৃষ্টি হয়েছিল শহরে। আজকের কড়া রোদ্দুরেও পথঘাটের জল পুরো উবে যায়নি, জমে আছে খানাখন্দে। বাতাস রীতিমতো আর্দ্র। হাওয়ার ঝাপটাতেও একটা ঘামে থমথম ভাব যাচ্ছে না কিছুতেই। ট্যাক্সি থেকে থেকে থামছে সিগনালে, অমনি ভিজে যাচ্ছে ঘাড় গলা। রূপসা তাকিয়েছিল বাইরে, কিছু দেখছে না সেভাবে। নতুন গজিয়ে ওঠা ফ্ল্যাট, ছোট বড় আবাসন হুহু পেরিয়ে যাচ্ছে শুধু। হঠাৎ আবছাভাবে মনে হলো এবার থেকে সে স্যারের বাড়ির কাছাকাছি থাকবে। সল্টকে সেক্টর 1 থেকে সেক্টর 3 কতটুকুই বা দূর? তবে তাতে লাভটাই বা কি? সে তার রিসার্চ গাইডের বাড়িতে যায় কবার? গত 19 মাসে সাকুল্যে মাত্র 2 দিন তো গেছে। তাও প্রফেসর প্রতিম গুপ্ত তখন কি এক পারিবারিক কারণে টানা ছুটি নিয়েছিলেন, এবং তখনই রূপসার জরুরি আলোচনার প্রয়োজন পড়েছিল। তাই বাধ্য হয়েই, স্যারও অবশ্য পছন্দ করেন না তার রিসার্চ স্কলাররা বাড়ি এসে ভিড় করুক। মুখের উপরেই বলেন, ইউনিভার্সিটির কাজ ইউনিভার্সিটিতেই সারো। তবে সার আর হচ্ছে কোথায় রূপসার? বড্ড ঢিমেতালে এগুচ্ছে কাজকর্ম। কেন যে মন বসছে না? টপিকটা রূপসার তো পছন্দ নয় বলে। কিন্তু বিষয়টা খারাপ কি? সিপাই বিদ্রোহ এবং তৎকালীন সংবাদপত্র, এ নিয়ে নতুন চিন্তাভাবনার অবকাশ তো আছেই।
বিশেষত ওই সময়ে ইউরোপের কাগজগুলো বিদ্রোহটাকে কি চোখে দেখেছিল তা নিয়ে খুব একটা কাটাছেঁড়া তো হয়নি। স্যার যদিও ভারতীয় সংবাদপত্রগুলোকে ফের ঘাঁটাঘাঁটি করতে বলছেন। মোবাইল বাজছে। আবার কি করবিমত্র? মুঠোয় ধরা যন্ত্রটা চোখের সামনে আনল রূপসা। মনিটরে স্মাইলি অর্থাৎ বিতান। রূপসা মোবাইল ফোন কানে চাপল। তুই এখন আজ তোদের রিহার্সেল নেই, মানে ড্রাম পেটানো? ফাউল টক করিস না। ওপারে বিতানের মজারও গলা। গানকে আজ ছুটি দিয়েছি। গানের ব্যাপার ভাগ্যি। রূপসার গলাও তরল। আমি তো আজ চললাম রে। সেজন্য তো ফোন করা। কখন যাচ্ছিস? আমি তো অলরেডি পথে, ট্যাক্সিতে। যা, আমি ভাবলাম তোকে পৌঁছে দিয়ে আসবো। সরি, যাদের আশ্রয়ে যাচ্ছি ওরা খুবই কড়া। ছোট্ট করে গুল ছেড়ে দিল রূপসা। ওরা বয়ফ্রেন্ড অ্যালাউ করবেন না। তোর মতো পনিটেল ছাগলদারিকে তো গেটি পেরোতে দেবেন না। বাড়িওয়ালা বুঝি বুদ্ধা? করবিমত্র কিংবা তার বরটিকে কি ওই বিশেষণে অবহিত করা যায়? দুজনেরই বয়স হয়েছে, তবে টিপিক্যাল খিটখিটে, হেপোকেশ ধরনের তো নয়। রূপসা লঘু স্বরে বলল, আগে না, ভদ্রলোক এখনও রীতিমতো হ্যান্ডসাম। ভদ্রমহিলাকেও সুন্দরী বলা যায়। দুজনে বেশ স্মার্ট। তাহলে এরকম আদ্যিকালের মেন্টালিটি কেন? হ্যাঁ, একটা প্রাপ্তবয়স্ক মেয়ের কাছে একটা প্রাপ্তবয়স্ক ছেলে আসবে কি আসবে না ঠিক করার তারাকে? বাড়িটা তাদের, সেখানে কাকে এন্ট্রি দেবেন কাকে দেবেন না সেটা তারাই স্থির করবেন। সমাজে তো এই নিয়মটাই চালু। ভেরি ব্যাড। আশা করি তোরা রাষ্ট্র ক্ষমতার দখল নিতে পারলে এইসব নিয়ম ফিয়মগুলো উঠে যাবে। এই, কতবার না বলেছি সব ব্যাপার নিয়ে ঠাট্টি আর কি আমি ডাইজেস্ট করতে পারি না। সে কি আমিও পারি? জেনে শুনেও তুই তাহলে আমার গান তুলে আওয়াজ মারলি কেন? গান না, আরও কিছু। সুরের বালাই নেই, কথার ছিঁড়ি ছাদ নেই। বাজনা বাজে, খবরের কাগজ পড়লেও ওই একই রকম শোনাবে, বুঝলি? আমার কিন্তু কান গরম হয়ে যাচ্ছে। এবার ফোন রেখে দেব। দে না, কে বারণ করেছে? ও, কায়দা করে আমাকে কাটানোর ধান্দা? সরি, ওটি হচ্ছে না। আমি তোকে এখন বোর করবই। রূপসা হেসে ফেলল। এই সরস ভাবটা আছে বলেই না বিতানের সঙ্গে কথা বলতে এত ভালো লাগে। যেন এক ঝলক টাটকা বাতাস বয়ে দেয় প্রাণে। হাসতে হাসতে রূপসা জিজ্ঞেস করল, তা নতুন গান টান কিছু বাঁধলি? মনে মনে পেন ঘষাঘষি চলছে, এখনও বেরোয়নি। ওটা কেমন হবে রে? জীবন যখন শুকনো মরুভূমি, তুই যে তখন খেজুর গাছের ছায়া। জীবন যখন রোদে পোড়া দুপুর, তুই কি তখন মাটির ভিজে দাওয়া। লাজবাব বলেই কুলকুলিয়ে হেসে উঠল রূপসা। খেজুর গাছের ছায়া পড়ে তোরে? আমি কিন্তু দেখিনি। আর মাটির দেওয়া ভিজে গেলে বড্ড কাদা কাদা হয়ে যায়। ওফ, হরিবল। তোর মধ্যে কি একটু রোমান্স নেই? লাইনগুলোর ইনার মিনিং তুই দেখলি না? দেখার বাসনাও নেই রে। বুঝলাম। একটু যেন মিয়ে গেছে বিতানের গলা। একটু সময় নিয়ে বলল, কবে আমাদের দেখা হচ্ছে? বলতে পারছি না রে। কাল পরশু ইউনিভার্সিটি ছুটি, দুদিন ও পথ মারাচ্ছি না। সেই সোমবার যদি যাই। একটা শুধু বার্তা দিও বস, দেখবে বান্দা হাজির। তোকে না দেখে বেশি দিন থাকা যায়, তুই বল? উফ, আবার সেই ন্যাকা ন্যাকা কথা। ছাড়ছি কেমন? ফোন তালুবন্দি করে রূপসা ঈষৎ বিমনা যেন। তার সঙ্গে তো কোনো ব্যাপারেই মিল নেই বিতানের, না চিন্তাভাবনায় না জীবনযাপনের ধারায়। কি করে যে বিতানের সঙ্গে বন্ধুত্ব হলো? বন্ধুত্ব নাকি তার চেয়ে বেশি কিচ্ছু? বিতান যাই ভাবুক না কেন, রূপসার কাছে ওটা বন্ধুত্বই। রূপসার পক্ষে এর বেশি ভাবা সম্ভবই নয়। তথ্য প্রযুক্তি নিয়ে যাদবপুর থেকে পাশ করেছিল বিতান। চাকরিতে ঠুকেও ছেড়ে দিয়েছে। বন্ধুবান্ধব জুটিয়ে গান গান করেই পাগল। একটা ব্যান্ডও বানিয়েছে বিতানরা, গান খ্যাপা। কয়েকটা গান জনপ্রিয় হয়েছে মোটামুটি, কল শো পায় কিছু কিছু। রোজগার যেমনই হোক, বিতান জীবন কাটায় উচ্চণ্ডের মতো। যখন তখন নেশা করছে, ওর তার সঙ্গে অহরহ ঝামেলা বাঁধাচ্ছে। হুটহাট কোথায় যে কখন চলে যায় তা ঠিক নেই। খুব যে রইস বাড়ির ছেলে তাও তো নয়। বাবা মা দুজনে সরকারি চাকরি করে।
এখন তারাও তো বুঝি রিটায়ারমেন্টের মুখে মুখে। ছেলের হাল দেখে বোধহয় দুজনেই বেহাল। রূপসার বহরমপুরের বাড়িতে ভালোই চর্চা আছে গান বাজনার। তার বাবা তো উচ্চাঙ্গ সঙ্গীতের দারুণ সমজদার। সেই সুবাদে রূপসার কান এই ব্যান্ড মিউজিক মোটেও নিতে পারে না। বিতানের নেশারু লক্ষ্যহীন জীবনও তার বিলকুল না পছন্দ। তবু যে কোন আজব রসায়নে তাদের বন্ধুত্বটা গড়ে উঠল, বিতানের নেই আকড়া স্বভাবের জন্য কি? নিশ্চয় প্রশ্রয় পেয়েছে বিতান, নইলে কি সে? ট্যাক্সি ঢুকছে সল্ট লেকে। রূপসার টানটান হলো। এই অঞ্চলটা সে মোটেই ভালো চেনে না। এখানকার রাস্তাঘাট বাড়িঘরগুলো কেমন একই রকম লাগে। একটু অন্যমনস্ক হলেই গন্তব্যটা না পেরিয়ে যায়। না, ঠিক জায়গাতেই থেমেছে। ট্যাক্সি থেকে নামতেই রূপসার নজর পড়ল দোতলার ব্যালকনিতে। করবি দাঁড়িয়ে। রূপসার প্রতীক্ষাতে কি? মালপত্র টেনে টেনে উপরে তুলল রূপসা। একটা সুটকেসে বোঝাই শুধু বই। ওটা তুলতে গলদঘর্ম দশা, হাঁপাচ্ছে অল্প অল্প। তবু হেসে করবিকে বলল, পৌঁছে গেছি। মাত্র একটা দিনই তো সন্ধেবেলা এসেছিলাম, তাও একবারে চিনতে পেরেছি। করবির ঠোঁটে পাতলা হাসি। কথা পরে বলো, আগে একটু জিরিয়ে নাও। জল খাবে? রূপসা ঘাড় নাড়ল। হলে ভালো হয়। ঠান্ডা নাকি মিশিয়ে? এমনি জলও খেতে পারি। তুমি এই বাইরের ঘরের সোফায় বসো, আমি আনছি। উল্টো দিকের সোফায় গৃহকর্তা আসেন। বেশভূষা দেখে মনে হয় এখনই বেরোবে কোথাও। রূপসার পানে চেয়ে ঠোঁট অল্প ফাঁক হলো অনুব্রতর। প্রত্যুত্তর রূপসারও। বিনয়ী স্বরে বলল, ভালো আছেন মেসোমশাই? ও শিওর, আই অ্যাম অলওয়েজ ফাইন। অনুব্রতর তুরন্ত জবাব। করবি জল নিয়ে ঢুকেছে ঘরে। তাকে বলল, প্রতিমাকে ডাকো, মালগুলো ঘরে নিয়ে যেতে একটু হাতে হাতে সাহায্য করুক। দরকার নেই, রূপসা তাড়াতাড়ি বলে উঠল, আমি একাই পারবো। করবি বলল, তোমার রুমমেট কিন্তু আগে এসে গেছে। ও। গলায় সামান্য কৌতূহল ফোটালো রূপসা। কখন? আজ সকালে, ওর বাবা এসে পৌঁছে দিয়ে গেলেন। রূপসার সঙ্গেও কি বাবা কাকা গোছের কাউকে আশা করেছিলেন মহিলা? রূপসা ঠিক বুঝে উঠতে পারল না। একটু কুণ্ঠিত স্বরে বলল, আমি কিন্তু কাউকে ডাকিনি। সে বহরমপুর থেকে আসা। তাতে কি আছে, যে যেটা সুবিধা মনে করে। করবির ঠোঁটে ফের পাতলা হাসি। তুমি কি সালোয়ার কামিজে পড়ো? আমাকে ইউনিভার্সিটিতে মাঝে মাঝে ক্লাস নিতে হয় তো, তাই শাড়িও পরি, তবে সালোয়ার কামিজই বেশি। তোমাদের বয়সী মেয়েকে কিন্তু জিন্সেও বেশ লাগে। তবে তুমি তো হাফ ছাত্রী, হাফ দিদিমণি। হাসিটি সামান্য প্রসারিত হলো করবীর। তোমার সঙ্গিনীটি কিন্তু পুরোই ছাত্রী, তোমার চেয়ে অনেকটা ছোট। একটু মানিয়ে গুছিয়ে নিও। নিশ্চয়ই মাসিমা, আপনি কিছু চিন্তা করবেন না। আরও দুটো চারটে কথা বলে নির্ধারিত ঘরে এলো রূপসা, একাই, লটবহর সমেত। ঢুকে একটু অবাকই হলো। মেয়েটি তার প্রবেশ খেয়ালই করেনি। দাঁড়িয়ে আছে জানালায়। মন খারাপ? ভাবছে কিছু? নাকি পরন্ত বিকেলের শোভায় বিভোর? রূপসা ডাকল, হাই। মেয়েটি ঘুরে তাকিয়েছে। ও মা, এ তো একদমই কচি। গা থেকে স্কুলের গন্ধ গেছে কিনাও সন্দেহ। পরিচয় হতে অবশ্য ভুল ভাঙল। সম্পূর্ণা নামের মেয়েটি কেমিস্ট্রি নিয়ে এমএসসিতে ভর্তি হয়েছে। রাজাবাজার সায়েন্স কলেজে পড়ে। বাড়ি বর্ধমানে, গুসকরার কাছে এক গ্রামে। কলকাতায় শ্যামবাজারের এক লেডিস হোস্টেলে উঠেছিল। লেখাপড়ায় ব্যাঘাত হচ্ছে বলে চলে এসেছে এখানে। কথাবার্তায় মেয়েটি বেশ আড়ষ্ট। খুঁচিয়ে খুঁচিয়ে সব জানতে হলো। রূপসা ইতিহাস নিয়ে গবেষণা করছে শুনে কি সমীহ তার। আলাপচারিতার মাঝেই হঠাৎ রূপসার ফোন, বহরমপুর থেকে, মা। রূপসা বলল, বলো। তুই নতুন জায়গায় চলে গেছিস? এই তো এলাম। ওখানে আবার একটু থিতু থেকো, গণ্ডগোল বাঁধিও না। হ্যাঁ হ্যাঁ, ডোন্ট ওয়ারি। দুশ্চিন্তা তো আমাদের করতেই হবে। তোমার বাবা তো রোজ বলছে মেয়েটাকে কলকাতায় যেতে দেওয়াটাই ভুল হয়ে গেছে। আহ মা, আমাকে চুপ করাচ্ছিস কেন? অন্য সব সঙ্গ এবার ছাড়, মন দিয়ে নিজের কাজটা কর। 5 জনের কথায় মেতে নিজের গায়ে কুরুলটি আর মেরো না।
সম্পূর্ণ এদিকেই তাকিয়ে। অস্বস্তি হচ্ছিল রূপসার। ভাগ্যিস মার কথা শুনতে পাচ্ছে না মেয়েটা। এতক্ষণ আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস বিষাদ পেরিয়ে এর প্রথম খণ্ড। এরপরে আসছে দ্বিতীয় খণ্ড। আপনারা যারা নতুন এই চ্যানেলের গল্প শুনছেন, আপনাদের সুবিধার্থে আরেকটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন ও লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। খুব ভালো থাকুন সবাই।